রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি। অংশ না নিলেও নেওয়া হবে বিরোধী দলের মতামত। সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা দেখছে জামাত, জনগণকে সঙ্গে নিয়ে অপচেষ্টা প্রতিহতের ডাক। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ, মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পতনের আগে ফ্যাসিস্ট সরকারের মরণ কামড়ের দিন আজ। কাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরদিন সবার জন্য উন্মুক্ত। বড়দের টিকিট মূল্য 50 টাকা, ছোটদের 25। দেশে ফিরলেই ফাঁসির আসামি হিসেবে গ্রেফতার হবেন শেখ হাসিনা, জানালেন তথ্য উপদেষ্টা। আদালতের নির্দেশ লঙ্ঘন করে বক্তব্য প্রচার করলেই ব্যবস্থার হুঁশিয়ারি। জুলাই হত্যায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। 1 বছরের সব বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। গুরুত্ব পাচ্ছে গুম খুনের মামলাও। কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। 2 মন্ত্রীর সঙ্গে বৈঠক। দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি সই। শুল্ক সুবিধা পাবে 97% পণ্য। এবং গ্যাস সংকটে ধুঁকছে কলকারখানা। উৎপাদন কমে রফতানিতে ধস। ধকল পরিবহন খাতেও পাম্পে গাড়ির লম্বা সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগ। দ্রুত সমাধানের তাগিদ। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অনুষ্ঠিত হল সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। বিএনপি সরকার পূর্ণাঙ্গভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে একথা বলেন কমিটি প্রধান। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষ কমিটিতে এখনও বিরোধী দলের অংশ নেওয়ার সুযোগ রয়েছে বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধন না সংস্কার, এই বিতর্কের মধ্যেই 13 জুলাই সংসদে পাশ হয় 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, যার প্রধান করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। আইনমন্ত্রী, চিফ হুইপ সহ অন্যদের রাখা হয় কমিটিতে। তবে সংশোধনে আপত্তি জানায় বিরোধী দল। সংস্কারের দাবিতে সেদিন ওয়াকআউট করেন তারা। মঙ্গলবার প্রথম দিনের মতো বসে বিশেষ কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অংশ নেন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর সহ অন্যান্য সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবেন। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারে বিশেষজ্ঞ এবং পেশাজীবীদের সঙ্গে বিশেষ কমিটি বৈঠক করবে বলেও জানান কমিটির প্রধান। সকল বিরোধী দলীয় যারা দল আছেন, সদস্য আছেন, তাদের সকলের পরামর্শ আমরা গ্রহণ করব। তারা যদি মিটিংয়ে এসে দেয় ভালো, মিটিংয়ের বাইরে দিলেও আমরা সেটা গ্রহণ করব, লিখিতভাবে যদি দেয়। তো এইভাবে আমরা একটা গ্রহণযোগ্য সংশোধনী আনতে চাই এবং জনপ্রত্যাশা সবকিছু আমরা ধারণ করতে চাই। পরে আইনমন্ত্রী জানান, সংস্কার প্রস্তাবগুলোকে সাংবিধানিক প্রক্রিয়ায় সংশোধন করা হবে। জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। সংবিধান সংশোধনে জুলাই সনদে বিএনপির একমত হওয়া বিষয়গুলো ছাড়াও নির্বাচনী ইশতেহারের অন্যান্য বিষয়েও বাস্তবায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জনগণকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেউ যদি পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় তাকে জনগণই প্রতিহত করবে। জাতীয় জাদুঘরে জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। এতে তুলে ধরা হয়েছে ফ্যাসিবাদী আমলের নানা নির্যাতন ও অভ্যুত্থানের স্মৃতি। মঙ্গলবার ছাত্র শিবিরের আয়োজনে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলটির শীর্ষ নেতারা। অভ্যুত্থানের নানা অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, বৈষম্য বিলোপের যে আকাঙ্ক্ষা জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল তা পূরণ করতে হবে। জামায়াত আমির হুঁশিয়ারি দেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টদের মতো পরিণতি ভোগ করতে হবে। দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। স্লোগান ছিল রশিদরে মারো টান, ফ্যাসিবাদ হবে খান খান। এরা এমন টান দিয়েছে যে ফ্যাসিবাদ খান খান হয়ে চতুর্দিকে উড়ে টিকতে পারে না। নতুন ফ্যাসিবাদ জন্ম দেওয়ার কেউ দুঃসাহস দেখাবেন না। যদি দেখান তাহলে আবারও এর আগে রাজধানীর সিরডাপে আইআরডি আয়োজিত আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত তার দল। কোনো ভোট হলো, কোনো রায় হলো, 70% মানুষ ভোট দিল, এখন সরকারি দল মানবে না। হ্যাঁ মানবেন, অবশ্যই মানবেন, ইনশাল্লাহ মানবেন, ইনশাল্লাহ মানতে হবে। জনগণের একটা সিঙ্গেল অধিকারকে বিসর্জন দিয়ে হবে না। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাল্লাহ। একটি পক্ষ জুলাইয়ের ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেন জামায়াত আমির। সবাই দাবি করেন। শাহরিয়ার শমিক, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরলেই শেখ হাসিনাকে ফাঁসির আসামি হিসেবে গ্রেফতার করার পর ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও জানান, আদালতের নির্দেশ লঙ্ঘন করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই ব্যবস্থা নেওয়া হবে। আর দ্রুতই গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ জানিয়েও সমাধান না পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে সমস্যা নেই। সাগরে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি অগ্নি দুর্ঘটনার ফলে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে আসে। এর ফলে 2 সপ্তাহ ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ শিগগিরই শেষ হলে গ্যাসের সংকট কেটে যাবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে যাদের অভিযোগ রয়েছে তারা নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে পারেন জানিয়ে তিনি বলেন, এরপরও সমস্যার সমাধান না হলে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরতে সমস্যা নেই। ভাষাটা সেটা মানুষকে আহত করেছেন, তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং মন্ত্রণালয় বা সরকার সেখান থেকে তাদের অবস্থান নিয়ে সরে এসেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে ব্যবস্থা নেবে সরকার। তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, মানে পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। দেশে ফিরলেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা গ্রেপ্তার উপদেষ্টা বলেন, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। হয়তো তারা কিছু কিছু মানুষের এক ধরনের গেইন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। চলতি মাসে 3টি রায় অপেক্ষমান রয়েছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। মামলার অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, একই সঙ্গে তদন্ত চলছে সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগেরও।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার অগ্রগতি নিয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জুলাইয়ের সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, কাজ করে যাচ্ছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যারা ক্রসফায়ারে যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি, অনেকগুলো রিপোর্ট হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। শেখ হাসিনার মামলা সহ ট্রাইব্যুনালের যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। 12টি মামলার রিপোর্ট যেগুলো আমাদের কাছে দিয়েছে, এগুলো পর্যায়ক্রমে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আরো কয়েকটা বাকি আছে, এগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দিব। এদিকে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক হয়েছে বুধবার। এছাড়া গুম ও ক্রসফায়ারে 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। কাল প্রধানমন্ত্রী তারেক রহমান এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরদিন উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এ তথ্য জানান। শেখ হাসিনার প্রায় 1.5 দশকের আবাসস্থল ছিল গণভবন। 24-এর 5 আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শেখ হাসিনার পতন ও ছাত্র জনতার বিজয়ের স্মৃতিস্মরণে 5 আগস্টই উদ্বোধন হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিন 5 আগস্ট জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। প্রথম দিনটা শহীদ পরিবারের জন্য আমরা এক্সক্লুসিভলি রিজার্ভ করতে চাইছি। এরপর থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনেক বেশি মানুষ একসাথে যদি এখানে ঢুকে যান, আমাদের জন্য এটা ম্যানেজ করা কঠিন হবে। সেই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য স্লট হিসেবে আমরা দেব। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংস্কৃতি মন্ত্রী। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকুক, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে এবং মামলার বিচার হবে। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিকিট কাটতে হবে অনলাইনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। 35 জুলাই সরকার পতনের 1 দফা দাবিতে দেশ জুড়ে চলছিল অসহযোগ আন্দোলন, যার বিপরীতে এদিন ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। পুরো দেশ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। প্রাণ হারান শতাধিক মানুষ। চলমান আন্দোলনকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে হাসিনা সরকার, কিন্তু তাতে বিচলিত হয়নি অভ্যুত্থানকারীরা, বরং ঘোষণা আসে মার্চ টু ঢাকা কর্মসূচির। কি ঘটেছিল জুলাইয়ের ঘটনাবহুল এই দিনে, বিস্তারিত থাকছে নাজবুস সালেহির প্রতিবেদনে। রক্তাক্ত জুলাইয়ের 35 তারিখ। গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় যুদ্ধনগরীতে। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার ওপর গুলি ছুটতে দেখা যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত আক্রমণে 4 আগস্ট নিহত হয় শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। ঘোষিত হয় 3 দিনের সাধারণ ছুটি।
ওই দিন ঘোষণা করা হয় 6 আগস্ট লং মার্চ টু ঢাকা, আর 5 তারিখে দেওয়া হয় তুলনামূলক সফট কর্মসূচি। সমন্বয়করা বলছেন, একদিন হাতে সময় থাকায় 5 আগস্ট বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা ছিল সরকারের। বিভিন্ন মাধ্যমে পাওয়া এসব তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত পরিবর্তনের আলোচনা শুরু হয় নিজেদের মধ্যে। আসিফ ভাই যখন হচ্ছে যে একদিন 6 তারিখ দিল, তখন হচ্ছে আমি একটা বাসায় বসে আছি, ওখান থেকে হচ্ছে আমার কাছে দুজন ব্যক্তি আসলো। ব্যক্তি এসে বলতেছে, ভাই আমরা শুনতে পাচ্ছি হচ্ছে কি মানে কি যদি আমরা একটা দিন সময় দিই, সময় দিলে হচ্ছে শেখ হাসিনা সব কিছু গোছাই নেবে। কিন্তু হাসিনার যতগুলো পেটোয়া বাহিনী সবাইকে ঢাকায় আনার সিদ্ধান্ত সে কিন্তু নিয়েছিল। তো ওই ঘোষণা যদি আমরা না দিতাম, তাহলে যেটা হতো যে ঢাকা শহর একটি বড় রকমের ম্যাসাকার চালানোর পরিকল্পনা করত শেখ হাসিনা। পরিকল্পনা নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করে সমন্বয়করা। সবার সম্মতিতে সিদ্ধান্ত হয় 6 আগস্ট নয়, 5 আগস্ট পালিত হবে চূড়ান্ত কর্মসূচি লং মার্চ টু ঢাকা। আন্দোলনকারী এবং অনেকের পক্ষ থেকে প্রোগ্রাম প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন স্টেক হোল্ডার থেকে, যে 6 তারিখের প্রোগ্রামটাই 5 তারিখে নিয়ে আসতে হবে। তখন এটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি যে এটা চ্যালেঞ্জ হবে কিনা। তখন আমরা এটি আমাদের দলের তৎকালীন চেয়ারম্যানকে জানিয়েছিলাম। তখন উনি আমাদেরকে বলেছেন, হ্যাঁ মহাসচিবের সাথে ওনার কথা হয়েছে, আমাদের পক্ষ থেকে যেন আমরা ওকে বলে ফেলি। 6 তারিখে দেওয়ার প্ল্যান করতেছিল, একদিন গুছায় তারা চিন্তা করতেছিল যে ঘোষণা করবে। কিন্তু আমাদের এখানে বক্তব্য ছিল যে অলরেডি আমরা রাস্তায় নেমে গেছি, তাদের একটা ভয় ছিল, ভাই লোকজন আসবে কিনা, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা বললাম যে অবশ্যই আমরা একবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাই পড়তেছি। তো যেটা ছিল যে হ্যাঁ তারাও একটু কনফিডেন্স পায়, আচ্ছা ঠিক আছে তাহলে ঘোষণা করা যায়। এভাবে করে 5 তারিখে ঘোষণা করে দেওয়া হয়। 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। ইতিহাসের সেই যুগান্তকারী ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলছেন, ফ্যাসিবাদ পতনের চূড়ান্ত টার্নিং পয়েন্ট ছিল সেই দিন। ওই সময় চান্স নেওয়ার আসলে সুযোগ ছিল না, কারণ একবার ফেল করলে স্ট্র্যাটেজিক্যালি পরে আর উঠে দাঁড়ানোর সুযোগ হতো না আর কি। হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলা হতো, এবং ফেল করলে আমাদেরকেও আলটিমেটলি হয়তো হত্যা করে ফেলা হতে পারত। সেই জন্য পরে কর্মসূচিটা আমি পূর্ববর্তী কর্মসূচি ঘোষণা করার 2-3 ঘন্টার মধ্যে আবার চেঞ্জ করে একদিনে গিয়ে নিয়ে আসি। 35 জুলাই সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। 4 আগস্ট এই একটি মাত্র ঘোষণায় 5 আগস্ট ঢাকার সমস্ত রাজপথে গিয়ে মিশেছিল গণভবনের মোহনায়, যার ফলশ্রুতিতে চূড়ান্তভাবে পতন হয় 17 বছরের ফ্যাসিবাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ঢাকা রিয়াদ কৌশলগত সম্পর্ক এগিয়ে নিতে 2 দিনের সফরে বাংলাদেশে এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। আন্তর্জাতিক বাণিজ্যের এই রুট নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। বাংলাদেশও এতে নীতিগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই 2 দিনের সফরে ঢাকায় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আব্দুল করিম আল খুরাইজি। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় উঠে আসে। বর্তমানে প্রায় 30 লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। এটি দেশের অন্যতম প্রধান রেমিটেন্সের উৎস। তাই নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ 2 দেশের জন্যই গুরুত্বপূর্ণ। দেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ রয়েছে ঢাকার। এর আগে সোমবার রাতে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এই সফর বাংলাদেশ সৌদি আরবের কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত করার নতুন ভিত্তি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী শাতিলা শারমিন, সরাসরি যাব তার কাছে। শাতিলা, পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে এখন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যে যখন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা এখানে পৌঁছবেন তাদের কাছে প্রশ্নটি করা যে আসলে সৌদি আরবের এই যে উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন এবং প্রায় 1.5 ঘন্টার যে বৈঠকটি হলো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, বৈঠকে আসলে কি ধরনের আলোচনা হয়েছে, কি কি বিষয়ে তারা আসলে গুরুত্ব দিয়েছেন এবং এই সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর এক ধরনের ঝটিকা যে সফরটি, এই সফরটির আসলে কি ধরনের প্রাপ্তি বা কি ধরনের আগ্রহ সৌদি সরকার দেখাচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আসলে কোন কোন ইস্যুগুলো গুরুত্ব পেয়েছে এবং তারা কি ধরনের আশ্বাস দিল। আমরা জানি যে গতকাল আসলে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেন এবং তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। তারপরে সকাল থেকেই তিনি ব্যস্ত সময় পার করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। তিনি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টাও। এরপরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দুপুরে তার একটি বৈঠক হবার কথা রয়েছে। কারণ সৌদি আরবের বাংলাদেশের যে শ্রম বাজার, সেই শ্রম বাজারে বেশ কিছু ইস্যুতে বাংলাদেশ আসলে এই উপপররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান এবং এই সমস্যাগুলোর সমাধানও চান। এছাড়া যে দক্ষ শ্রমিক সৌদি আরবের বাজারে বাংলাদেশ থেকে পাঠানোর যে উদ্যোগ নিচ্ছে সরকার, সেই আলোচনাটিকেও সামনে এগিয়ে নিয়ে যেতে চান। এছাড়া সৌদি আরবের সঙ্গে আরও বেশ কিছু বিষয় রয়েছে, জ্বালানি সহযোগিতা থেকে শুরু করে আমরা সর্বশেষ যেটি আসলে দেখেছি সেটি হচ্ছে যে বহুজাতিক সামুদ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা জন্য জোট তৈরি করতে যাচ্ছে সৌদি সরকার। সেই জায়গায় বাংলাদেশের আসলে ভূমিকাটা কেমন হবে, অংশগ্রহণের বিষয়গুলো কেমন হবে, সেগুলো আসলে আলোচনার একটি টেবিলে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। তো অপেক্ষা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সফর সম্পর্কে এক ধরনের বক্তব্যের, যত দ্রুত সম্ভব সেই বক্তব্য আমরা গণমাধ্যমের মাধ্যমে আসলে সাধারণ জনগণকে জানানোর জন্য অপেক্ষা করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহকর্মী শাতিলা শারমিন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করেছে বাংলাদেশ। সকালে সচিবালয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে 97% পণ্য ও সেবা অগ্রাধিকার শুল্ক নীতিতে সুবিধা পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর বাংলাদেশে 87% পণ্য রফতানিতে বিশেষ শুল্ক সুবিধা পাবে দক্ষিণ কোরিয়া। তিনি আরও জানান, এই চুক্তি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে সহায়তা করবে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য বাংলাদেশের, যা অর্জনে বাড়াতে হবে রফতানি পণ্য ও গন্তব্য এবং বিদেশি বিনিয়োগ। সাউথ কোরিয়া সেই বাস্তবতা মাথায় রেখে মঙ্গলবার সকালে সচিবালয়ে সিউলের সঙ্গে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সই করে ঢাকা। বাণিজ্যমন্ত্রী জানান, সব দিক বিবেচনা করে করা এই চুক্তির সুফল আগামী কয়েক দশক পাবে বাংলাদেশ। আমাদের এলডিসি পরবর্তী এবং $1 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইউহান কু জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখবে তার দেশ। From here to expand our partnership and trade and investment, we need this kind of a legal framework to protect this investment and also enhance transparency and make it much more business friendly. In that way, I think Korean companies can more willing to come to Bangladesh, set up
production base here. এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রফতানিতে বড় সুবিধা পাওয়া যাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার কৃষি পণ্য এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা পাবে বলে জানানো হয়েছে। Bangladesh has good সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি এলডিসি উত্তরণের পথ মসৃণ করতে সহায়ক হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে সুফল নিশ্চিতে সরকারি বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের। এসএম আরিফিনের রিপোর্ট। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $139 কোটি, যেখানে বাংলাদেশের আমদানির পাল্লাই ভারী। তবে সেপা চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাট পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ, অন্তর্ভুক্ত হবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহ বন্দরে পণ্য দ্রুত খালাসের মতো নানা বিষয়। কোরিয়ার প্রোডাক্টও এখানে বেশি আসবে, কোরিয়ার টেকনোলজি এখানে আসবে, কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট যারা করতে চায় ইনভেস্টর তারাও আসবে। আর আমাদের যেসব এক্সপোর্ট করি গার্মেন্টস, হ্যান্ডিক্রাফটস, ফ্রোজেন ফিশ, এগুলো আমরা কিন্তু ভালো মার্কেটটা পেয়ে যাবো, কারণ অন্যান্য দেশ থেকে আমাদের যদি ইম্পোর্ট করে তাহলে আমাদের ডিটা কম দিতে হবে তাদেরকে। বিশেষজ্ঞরা বলছেন ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করে নিশ্চিত করতে হবে চুক্তির সুফল। পুরোপুরি এটাকে যদি উন্মুক্তভাবে আলোচনার সুযোগ নিয়ে এটার যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনার ভিত্তিতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে এটা বড় সুযোগ থাকবে এটা সফলতার ক্ষেত্রে। নেপালের সঙ্গেও বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তালিকায় আছে প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নও। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বিশেষজ্ঞরা পানি ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু সুপারিশ করেন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষজ্ঞদের বক্তব্য শুনে দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে তাদের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। দুপুরের সময় আরও থাকছে। সিরাজগঞ্জের কড্ডায় সিল্ক সিটির বগি লাইনচ্যুত, উদ্ধারে যাচ্ছে রিলিফ ট্রেন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। গ্যাস সংকটে ধুঁকছে শিল্প কারখানা। অনেক কারখানায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের মধ্যে বিকল্প উপায়ে উৎপাদন চালু রাখতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এতে লোকসান গুনতে হচ্ছে উদ্যোক্তাদের। বাধাগ্রস্ত হচ্ছে রফতানি কার্যক্রম। প্রকট হচ্ছে গ্যাসের সংকট, গতি কমছে কারখানার কর্মযজ্ঞে। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান LNG টার্মিনালে আগুনের ঘটনার পর জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। 2 সপ্তাহ ধরে চলমান সংকটে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর সহ বিভিন্ন শিল্প এলাকায় পড়েছে এর প্রভাব। বিশেষ করে নারায়ণগঞ্জে ডাইং ও পোশাক কারখানাগুলোতে উৎপাদনের গতি কমেছে বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রায় 550 শিল্প কারখানার উৎপাদন। গ্যাস সংকটের কারণে গাজীপুরে কিছু কারখানার কর্মঘণ্টা রিশিডিউল করা হচ্ছে। কোনো জায়গায় কারখানা বন্ধের গুজব থাকলেও সরেজমিনে গিয়ে সেগুলো সচল থাকতে দেখা গেছে। বিকল্প উপায়ে কারখানা চালু রাখতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে মালিকদের। এরপরও সময় মতো পণ্য সরবরাহ করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। বিদ্যুৎ আসলে গ্যাস পায় না, গ্যাস আসলে বিদ্যুৎ পায় না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। এত পরিমাণ গ্যাসের প্রবলেম যা আমাদের মেশিন বন্ধ থাকে, মানে কোনোভাবে উৎপাদন হতে হয়। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। এখানে আমাদের সবসময় 4 থেকে 5 বা মিনিমাম 10 PSI দরকার পড়ে। সেইখানে আমরা প্রতিদিন 1, 1.5, 2 সর্বোচ্চ পাই। এছাড়া গ্যাসের চাপে কমে যাওয়া ফিলিং স্টেশনগুলোতে গাড়ির লম্বা লাইনে ভোগান্তি কাটছে না। এতে বিপাকে পরিবহন খাত সংশ্লিষ্টরা। ফাহরিয়া ফারজানা,
সময় সংবাদ। গ্যাস সংকটের খবর জানবো এই মুহূর্তে। রাজধানীর মহাখালীতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাব সামদানির কাছে। সামদানি, গরম আবার কখনো বৃষ্টি, এর মধ্যেই দীর্ঘ লাইনে অপেক্ষায় দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছে তাদের। একই সঙ্গে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনের যে সারি সেটি কিন্তু প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনে একই রকম। এই মুহূর্তে আমরা মহাখালীর যেই সিএনজি ফিলিং স্টেশনটিতে আছি সেই সিএনজি ফিলিং স্টেশনটির কম্প্রেসার কিছুক্ষণ আগে বন্ধ করে রাখা হয়েছিল, কারণ তারা মূল লাইনে প্রেসার পাচ্ছিলেন না। একই সঙ্গে এখানে যারা দীর্ঘ সময় যানবাহনের অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত সেই সিএনজিটি পাওয়ার জন্য তারা জানাচ্ছিলেন যে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করার জন্য তাদের কর্মঘণ্টায় যেমন প্রভাব পড়ছে ঠিক একই সঙ্গে তাদের জীবিকায় প্রভাব পড়ছে। এর কারণ অনেকেই তাদের চাকরি বা তাদের যে মূল জীবিকার সংস্থান সেটি তাদের এই যানবাহনের মাধ্যমেই হয়ে থাকে। সেই যানবাহনে জ্বালানি না পাওয়ার জন্য অনেকে যেমন পর্যাপ্ত ট্রিপ পাচ্ছেন না, ঠিক তেমনি যারা সিএনজি অটোরিকশার মাধ্যমে তাদের জীবন ধারণ করে থাকেন সেই সব কর্মজীবী মানুষদের কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। একই সঙ্গে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন, যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনেই যখন এই লাইনগুলো তৈরি হয় সেক্ষেত্রে আসলে সড়কে যেমন একটা যানজটের তৈরি হয় ঠিক তেমনি এখানে অনেক সময় যারা চালক রয়েছেন তারা দীর্ঘ সময় গ্যাসের জন্য রোদের মধ্যে অপেক্ষা করতে গিয়ে তারা মেজাজ হারিয়ে ফেলেন, যার কারণে এখানে অনেক সময় বিশৃঙ্খলা তৈরি হয় লাইনগুলোর মধ্যে। একই সঙ্গে পর্যাপ্ত চাপ না পাওয়ার কারণে পর্যাপ্ত চাপ না পাওয়ার জন্য তারা কিন্তু তাদের যে ব্যবসা সেটিতে তাদের ক্ষতি হচ্ছে, কারণ তাদেরকে কিন্তু যে কম্প্রেসার সিএনজি ডিসপেন্সারের যে কম্প্রেসারটি রয়েছে সেটি তাদের চালাতে হয়। তারা বলছেন যে যদি এভাবে করেই লোকসান দিয়ে চালাতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের সিএনজি স্টেশনটি বন্ধ রাখতে হবে। এই অবস্থা মোকাবেলায় তারা সরকারের কাছে এ সমস্যার সমাধান প্রত্যাশা করেন। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ, সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গ্যাস সংকটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরা। আমার পেছনে যে গাড়ির লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভোর থেকে তারা এভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয়নি। তার কারণ হচ্ছে গ্যাস পাম্পগুলোর থেকে কিন্তু কোনো গ্যাস দেওয়া হচ্ছে না। আমরা যেটি দেখেছি গতকাল রাত 12টা থেকে আজকে ভোর 7টা বা 6:30 পর্যন্ত গ্যাস দেওয়া হয়েছিল। এরপর যে গ্যাস বন্ধ হয়েছে দেয়া তা কিন্তু আর স্বাভাবিক হয়নি, এবং যারা গাড়ি চালকরা রয়েছে বিশেষ করে সিএনজি অটোরিকশা চালকরা রয়েছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে এই যে চট্টগ্রামে যে গ্যাসের সংকট সেটি কিন্তু 10 থেকে 12 দিন ধরে চলছে, তবে যে তীব্র সংকট শুরু হয়েছে সেটি হচ্ছে 3 থেকে 4 দিন ধরে। তারা এই সারা রাত জেগে থেকে তাদেরকে গ্যাস দিতে হয়, আবার সকাল থেকে কিন্তু তারা অপেক্ষা করে। মূলত তাদের মালিককেও তাদের যে ইনকাম দেওয়ার যে বিষয়টি সেটিও কোনোভাবে সম্ভব হচ্ছে না, এবং তাদের যে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে কিন্তু আমরা দেখেছি না খেয়ে আছেন, শুধুমাত্র কখন গ্যাস দিবে সেই অপেক্ষায় কিন্তু 7 থেকে 8 ঘন্টা কিন্তু কাটিয়ে ফেলছেন রাস্তার উপরে। এবং আমরা এই নগরীর যে কদমতলী এলাকার চিত্র এটি নয়, আমরা শুধু দেখেছি সব জায়গায় কিন্তু একই অবস্থা, গ্যাসের জন্য সব জায়গায় কিন্তু হাহাকার। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। গ্যাস সংকট নিয়ে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে মহাখালী থেকে সামদানি প্রত্যয়। আমরা আবার একটু পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সরাসরি যাব সেখানে। যোগাযোগ স্থাপন করে সেই সমস্যাগুলো সমাধানে কাজ করছে। তো ওনাদের অ্যাকচুয়ালি আরও বেশি, ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে সৌদি আরব কাজ করতে চাই। তো সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে, এবং শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য কিন্তু ওনারা এসেছেন এবং আজকে রাতে চলে যাবেন। ধন্যবাদ। এরকম কোনো এটা আমি আগেও বলেছি বাংলাদেশি মিশন এটা নিয়ে কাজ করছে, এই কাজ চলমান আছে। এগুলো আরও 2 দেশের যারা টেকনিক্যাল টিম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। সরাসরি ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, কথা বলছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় আসছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লাইনটি সচল করতে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মুহূর্তে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাব তার কাছে। রিঙ্কু, সিরাজগঞ্জের কড্ডার মোড়ের শহীদ মনসুর আলী স্টেশনের সামনে পৌঁছানোর আগেই রাজশাহী থেকে ঢাকাগামী যে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়, সেটি উদ্ধারে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে উদ্ধারকারী যে ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন সেটি কিন্তু পাকশি থেকে ছেড়ে এই জায়গায় এসে পৌঁছাবে এবং তারপর আসলে উদ্ধার তৎপরতা শুরু হবে। আমি একটু দেখাই যে এই ট্রেনটি যখন আসলে সিরাজগঞ্জের যে জামতল স্টেশন রয়েছে সেইখান থেকে সেরে আসার পরেই কিন্তু আসলে কিছুটা যাত্রীরা বলছিল যে কাঁপতে থাকে এবং তারপরেই শহীদ মনসুর আলী স্টেশনে আসলে পৌঁছানোর পূর্বেই কিন্তু আসলে লাইনচ্যুত। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে রেলের চাকার যে অংশটি সেটি ভেঙে পড়ে এবং একটি চাকার অংশ ছিটকে পাশের যে খাদ রয়েছে সেই খাদে গাছের সাথে আটকে যায় এবং রেলের যে একটি বগি অর্থাৎ ঝ বগি সেটি কিন্তু রেল লাইনের উপর বসে যায়। আমরা যেটি জানতে পেরেছি যে আমরা যদি একটু দেখাই যে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল এবং উদ্ধারকারী যে ট্রেন অর্থাৎ এই যে লাইনচ্যুত হয়েছে সেই ট্রেনটি উদ্ধারে পাকশি থেকে যে রিলিফ ট্রেন সেটি কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এটি আসার পরে কর্মকর্তা এবং তাদের যে টেকনিশিয়ান কর্মীরা রয়েছে তারা আসলে এই যে ট্রেনটি অর্থাৎ দুর্ঘটনা কবলিত ট্রেনটি সেটি উদ্ধার করবে এবং তারপরেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ আসলে স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আসলে বন্ধ রয়েছে এবং এই দুর্ঘটনার পর থেকে কিন্তু আসলে এই স্টেশনের দুপাশে কিন্তু একাধিক ট্রেন আটকা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুর্ঘটনা কবলিত ট্রেন অর্থাৎ রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকায় যে ট্রেনটি লাইনচ্যুত সেটি উদ্ধারের যে রিলিফ ট্রেন অর্থাৎ উদ্ধারকারী ট্রেন সেটি ইতিমধ্যেই এই যে শহীদ মনসুর আলী স্টেশনের এই দুর্ঘটনা কবলিত স্থানে এসে পৌঁছেছে এবং সেইটি আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং এখানে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, রেল পুলিশ রয়েছে, প্রশাসনের কর্মকর্তা রয়েছে, আনসার রয়েছে, তারা সম্মিলিতভাবে যে ট্রেনে যারা যাত্রী ছিল তাদেরকে ট্রেন থেকে নিরাপদে নামিয়ে তারা বিকল্প পথ অর্থাৎ সড়ক পথে আসলে নিজ নিজ গন্তব্য অর্থাৎ ঢাকার দিকে রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মাত্র আসলে সেই উদ্ধারকারী ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন এখানে এসে পৌঁছালো এবং কর্মকর্তারা এই যে দুর্ঘটনা কবলিত সিল্ক সিটি এক্সপ্রেস সেটি কিন্তু আসলে তারা উদ্ধারের চেষ্টা করবেন এবং সেটি আমরা সেই প্রস্তুতি দেখছিলাম। এবং এটি আমরা যেটি জানতে পেরেছি যে সকাল 11টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং তারপরে এই রিলিফ ট্রেনে খবর দেওয়া হয় এবং সেটি এসে পৌঁছাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, রেলের যে টেকনিক্যাল প্রকৌশলী রয়েছে অর্থাৎ প্রকৌশলী রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং সেটি তারা কিভাবে এটি উদ্ধার করা যায় সেটি দেখবেন এবং তারপরে এই যে দুর্ঘটনাগুলির ট্রেন সেটি আসলে উদ্ধারের কাজ এখনই আসলে শুরু হবে এবং এটি উদ্ধার হলেই এই যে এই ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে এবং ট্রেনের যে সামনের ইঞ্জিনের অংশ ছিল সেটি সরিয়ে নিয়ে যমুনা সেতুর পূর্ব পারে রাখা হয়েছে এবং তারপরে পশ্চিমের যে বগিগুলো ছিল সেগুলো কিন্তু আসলে সরিয়ে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের জামতল স্টেশনে নিয়ে গেছে এবং দুটি বগি অর্থাৎ দুর্ঘটনা কবলিত একটি বগি এবং আরেকটি বগি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। তো এক কথা বলা যায় যে সিল্ক সিটি এক্সপ্রেসের যে দুর্ঘটনা অর্থাৎ লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধারে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন অর্থাৎ রিলিফ ট্রেন এখানে এসে পৌঁছাচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা কাজ শুরু করবে এবং এটি উদ্ধার হলে আসলে যে ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সেটি আসলে স্বাভাবিক হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে ট্রেন লাইনচ্যুতর সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে সহকর্মী রিঙ্কু কুণ্ডু। দুপুরের সময় আরও থাকছে। সংলাপ নাকচ করায় মুজতবা প্রশাসনকে প্রতারক আখ্যা ট্রাম্পের। আবারও হামলার হুঁশিয়ারি। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই, সাফ জানালো তেহরান। একই সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ঘিরে আবারও থমথমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে 144 ধারা জারি সহ সার্বিক সহযোগিতা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
ডক্টর ফেরদৌস রহমান। তবে মহানগর পুলিশ বলছে আবেদন যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে প্রশাসন। সোমবার জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীতে জুডিশিয়াল কিলিং নামে ফেস্টুন ঘিরে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বাধে, আহত হন অন্তত 10 জন। এর জেরে আজ বিকেলে একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্র শিবির ও ছাত্রদল। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচি ঘিরে 144 ধারা জারির আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেটি বলছিলাম, এই মুহূর্তে তার বিস্তারিত জানবো। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন, যাব তার কাছে। গতকাল সন্ধ্যা 7:30 থেকে রাত প্রায় 12:30 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর থেকে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এই ব্যাপারগুলো নিয়ে কালকের সংঘর্ষের ঘটনা এবং পরবর্তীতে আসলে নানা রকম ঘটনার কারণে কিন্তু আজকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুতেই বলে রাখি, কালকের যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সেটিকে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং 3 সদস্যের এই তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং এরপরেই আমরা সকালে দেখেছি বিশ্ববিদ্যালয়ের আরেকটি চিঠিতে তারা বলেছে যে আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের বহিরাগত যানবাহন এবং বহিরাগতদের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে বেলা 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাজাট অফিসার ইনচার্জকে তিনি একটি আবেদন জানান, যেহেতু বিশ্ববিদ্যালয়ের একই এলাকায় শহীদ আবু সাইদ চত্বরে বিকেল 4টায় ছাত্রদল এবং ছাত্র শিবির একই স্থানে আসলে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, শান্তি নিয়ন্ত্রণের জন্য তিনি আসলে প্রশাসনকে 144 ধারা জারির জন্য আবেদন জানিয়েছেন এবং সেটি কিন্তু এখন পর্যন্ত 144 ধারা জারি হয়নি। আমরা মহানগর পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা আবেদন পেয়েছেন এবং সেটি তারা আসলে যাচাই বাছাই করছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যদি মনে হয় যে 144 ধারা জারি করা প্রয়োজন তাহলে তারা 144 ধারা জারি করবেন। এবং বলে রাখি, এখন পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গতকালকে বিশ্ববিদ্যালয়ের জুলুমের বিরুদ্ধে জুলাই শিবিরের আয়োজিত একটি প্রদর্শনীকে ঘিরেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত পুলিশ রয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়, পরিস্থিতি থমথমে বিরাজ করছে। তো সব মিলে এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। আব্দুর রশিদ জীবন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের পাঠ্য বইয়ে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি। এসব ভুল সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেই সঙ্গে ইতিহাসের সঠিক তথ্য উপস্থাপনের জন্য বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ নেয়। এজন্য গত মার্চে বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়। বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে 15,000-এর বেশি ভুল চিহ্নিত করেছে। এর মধ্যে ভাষাগত দুর্বলতা, বানান এবং ছবির ভুল রয়েছে। সেই সঙ্গে ইতিহাসের তথ্যগত উপস্থাপনেও রয়েছে বিভ্রাট। এই ভুলগুলো তো আসলে বিষয়ভিত্তিক এবং প্রত্যেকটা জায়গায় এই ভুলগুলো চিহ্নিত করেছে এবং সেটা 3 ভলিউম আকারে এনসিটিবির কাছে পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে লাল কালি দিয়ে সুন্দর করে বইগুলো কারেকশন করে দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক পরিমার্জনে মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যা ভূমিকা সেটি গুরুত্বের সঙ্গে থাকছে। সেই সঙ্গে 24-এর গণঅভ্যুত্থান সহ দেশের গুরুত্বপূর্ণ গণতন্ত্রকামী আন্দোলনও থাকছে পাঠ্য বইয়ে। এনসিটিবি বলছে ভুল সংশোধন করে পাণ্ডুলিপি চূড়ান্ত করার কাজ চলছে। ভুল বা মান উন্নয়নের যে সাজেশনগুলো এসছে সেগুলোকে আমরা এখানে এনে কম্পিউটারে ইনসার্ট করি। প্রুফ দেখে ভাষাগত, তথ্যগত উপযোগিতা, যৌক্তিকতা এবং নির্ভুল করার স্বার্থে আমরা যতখানি সম্ভব আমাদের চেষ্টা করছি। শিক্ষকরা বলছেন বাংলা ও ইংরেজি সংস্করণের অনেক বিষয়ের বইয়ে তথ্যগত মিল থাকে না, এগুলো নিয়েও কাজ করতে হবে। এনসিটিবির অনুমোদিত বইগুলো তারা সৃজনশীল পদ্ধতিতে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবেই পড়তে হয়। সেক্ষেত্রে ভুল সংশোধন এবং সর্বশেষ তথ্যটা আমি মনে করি বইতে আসা উচিত। প্রাথমিক পর্যায়ের 36টি এবং মাধ্যমিক পর্যায়ের 97টি বই পরিমার্জনে কাজ করেছেন 320 জন বিশেষজ্ঞ। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নির্ভুল পাঠ্য বই তৈরি করতে হবে।
আর এজন্য পরিমার্জনের সঙ্গে গবেষকদের পাশাপাশি শিক্ষকদেরও সম্পৃক্ত করার আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। রফতানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু করল দেশের তৈরি পোশাক শিল্প। একই অবস্থা মোট পণ্য রফতানিতেও। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় কমছে ক্রয়াদেশ। এই অবস্থায় বাজার চাহিদা কাজে লাগাতে একক খাত নির্ভরতা কাটানোর তাগিদ অর্থনীতিবিদদের। এখনো ভূরাজনৈতিক অস্থিরতায় ভুগছে বিশ্ববাজার। এরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেশের রফতানি আয়ে। চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক শিল্পের আয় হয়েছে 388 কোটি 67 লাখ ডলার। গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। তবে 14.73% বেড়েছে আগের মাস জুনের তুলনায়। পোশাক শিল্পের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে বছর ব্যবধানে কমেছে মোট রফতানি আয়ও। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোট রফতানি হয়েছে 472 কোটি 74 লাখ ডলারের পণ্য, যা মাস ব্যবধানে 12.49% বেশি। তবে গেল বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় 1%। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় 19 থেকে 20% অর্ডার কমেছে। তাদের ক্রয় ক্ষমতাও কিন্তু কমছে। এটাকে আমাদের মেনে নিতে হবে। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায়, এবং ওয়ান স্টপ সার্ভিস কিভাবে দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো যত দ্রুত সমাধান হবে এই সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। তবে রফতানি আয় বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের খাতে। মাস ব্যবধানে 1.5% বেশি বেড়ে এ খাত থেকে আয় এসেছে 13 কোটি 9 লাখ ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় 2.81% বেশি। যারা সত্যিকার রপ্তানিকার, তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা কিন্তু ইজি করতে হবে। আমাদের দেশে যেটা হয় যে যারা প্রকৃত রপ্তানিকারক না, বিভিন্ন ভাবে তারা ঋণ পেয়ে যাচ্ছে, আবার যারা প্রকৃত রপ্তানিকারক তারা কিন্তু ঋণের সুবিধাটা পাচ্ছে না। একই সঙ্গে যে পলিসি সাপোর্ট, বিভিন্ন দেশে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে পলিসি সাপোর্টের সঙ্গে সঙ্গে সরকারকে পাবলিক প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে সম্ভব হলে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা দরকার। বছর ব্যবধানে প্রায় 54% প্রবৃদ্ধি দেখিয়েছে পাট ও পাটজাত পণ্য খাত। এখান থেকে দেশে রফতানি আয় এসেছে 8 কোটি 53 লাখ ডলার। এছাড়া মাস ব্যবধানে 3.59% প্রবৃদ্ধিতে হোম টেক্সটাইল খাত রফতানি করেছে 7 কোটি 78 লাখ ডলারের পণ্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুদ্ধ বন্ধে আলোচনায় বসার বিষয়টি অস্বীকার করায় মোস্তফা খামেনি প্রশাসনকে প্রতারকের দল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানই বৈঠকের জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নিজেদের দাবিতে অটল রয়েছে। অদূর ভবিষ্যতেও আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনছে ইরান। সম্প্রতি আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরানের সঙ্গে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতার পথে এগোচ্ছে দুই পক্ষ। তবে ট্রাম্পের সেই বক্তব্য সরাসরি নাকচ করে দেয় তেহরান। এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইরানের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, মোস্তফা খামেনি প্রশাসন তার সঙ্গে প্রতারণা করেছে। সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট এও জানান, ইরান নিজেরাই ট্রাম্প প্রশাসনের কাছে বৈঠকের অনুরোধ করেছে। আলোচনাও শুরু হয়েছে এবং সামনে আরও বৈঠক নির্ধারিত রয়েছে। তেহরানের জন্য চুক্তিতে স্বাক্ষর করার এটি শেষ সুযোগ বলে জানান তিনি। তবে নিজেদের বক্তব্যে এখনও অটল রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান ও ভবিষ্যতে আলোচনায় অংশ নেয়ার কোনো পরিকল্পনা নেই। মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নিরাপদ রুট তৈরির বিষয়ে আলোচনা চলছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজে ইরানের অনুমোদিত নৌপথ পরিবর্তনের চেষ্টা করে বা যুদ্ধজাহাজ মোতায়েন করে, তবে সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। একই সঙ্গে হরমুজ প্রণালীর আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে IRGC।
এরই মধ্যে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও কেউ দায় স্বীকার করেনি। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সামনে রেখে ডারউইনে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে টাইগাররা। ডারউইনে 13 অগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। ব্যাকেয়ে দ্বিতীয় ম্যাচ শুরু 22 অগস্ট। অজিদের বিপক্ষে মেগা সিরিজ সামনে রেখে ডারউইনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররাও যোগ দিয়েছেন ক্যাম্পে। নর্দার্ন টেরিটরির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় সফলতারা। ট্রেনিং ফ্যাসিলিটি সহ সার্বিক ব্যবস্থাপনায় মুগ্ধ শান্তর দল। স্টার্ক কামিংস হ্যাজলউডদের পেস আক্রমণ সামলাতে অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছেন ব্যাটাররা। ফিফা সভাপতির চেয়ার থেকে ইনফান্তিনোকে নামাতে জোট গঠন করেছে ইউএফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নেতারা। সভাপতি স্বেচ্ছায় পদ না ছাড়ে ফিফাকে কার্যত অচল করে দিতে কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দিয়েছে প্রভাবশালী এই কনফেডারেশনগুলো। বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের পরিকল্পনাও হাতে নিয়েছে তারা। এদিকে দুঃসময়ে ইনফান্তিনোর আগামী মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া ও সুইডেন। চারদিকে শুধুই অন্ধকার। একে একে কাছের বন্ধুদের হারিয়ে একা হয়ে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। খুব সহজেই আগামী বছর মার্চে চতুর্থ মেয়াদে ফিফার সভাপতির চেয়ারে বসতে পারতেন, তবে বিশ্বকাপের শেয়ার বিক্রির লোভনীয় চোরাবালির ফাঁদে পা দিয়ে সব হারাতে বসেছেন। সিদ্ধান্ত থেকে সরে এসেও ভুলের মাসুল গুনছেন। তার বর্তমান মেয়াদের চুক্তি শেষ করতে পারবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। পুরনো বন্ধুদের সমর্থন ধরে রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ওয়েলসের পথ অনুসরণ করে ইনফ্যান্তিনোর আগামী মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সার্বিয়া ও সুইডেন। দুই দেশের ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ফিফার সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে ইনফ্যান্তিনোর ওপর আর তাদের আস্থা নেই। একই পথে হাঁটার পরিকল্পনা করছে ইংল্যান্ডও। সমর্থন হারানোর খবরের মাঝে বড় বিপদ নেমে এসেছে ইনফ্যান্তিনোর জীবনে। তাকে ক্ষমতাচ্যুত করতে জোট গঠন করেছে বিরোধীরা। চতুর্থ মেয়াদের নির্বাচনের স্বপ্ন পূরণের আগেই তাকে বিদায় করতে একজোট হয়েছে উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল ফেডারেশনের নেতারা। এমন খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যম। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের খবর, বিরোধীরা ইনফ্যান্তিনোকে সরাতে দৃঢ় প্রতিজ্ঞ। তাকে প্রশাসনিকভাবে বর্জনের পরিকল্পনা করা হচ্ছে। ফিফা কাউন্সিল ও বিভিন্ন কমিটির বৈঠকে অংশ না নেওয়ার পথে হাঁটতে চায় বিরোধীরা। সে সঙ্গে ফিফার সিদ্ধান্ত অনুমোদনেও অস্বীকৃতি জানানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রয়োজনে বিকল্প আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতেও প্রস্তুত আছে প্রভাবশালী কনফেডারেশনের নেতারা। বেশিরভাগ দেশ একমত হয়েছে তাদের সরে যাওয়া উচিত। প্রয়োজনে ডাকা হতে পারে ফিফা কাউন্সিলের জরুরি সভা। সংখ্যাগরিষ্ঠ সদস্য এতে সম্মত হলে ফিফার সভাপতির পদত্যাগের দাবি আনুষ্ঠানিকভাবে তোলা হবে। কদিন আগেই 211টি সদস্য দেশের প্রায় সবাই ছিলেন ইনফ্যান্তিনোর পক্ষে, তবে এখন শুধুই অন্ধকার। যদিও এখন পর্যন্ত কোনো প্রার্থী সরাসরি তার বিরুদ্ধে নির্বাচন করার ঘোষণা দেননি, তবে বিপদ যে ধেয়ে আসছে সুনামির বেগে, সেটা টের পেয়ে দ্রুত সবকিছু ঠিক করতে মরিয়া সভাপতি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে বিরোধী দলের মতামত। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামাত। ফ্যাসিবাদকে ফেরানোর চেষ্টা প্রতিহতের ডাক। সরকার সঠিক পথে না এলে ফ্যাসিস্টের পরিণতির হুঁশিয়ারি। এবং আদালতের নির্দেশ লঙ্ঘন করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি। দেশে ফিরলেই ফাঁসির আসামি হিসেবে হবেন গ্রেফতার, জানালেন তথ্য উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সবাই।